আমি আবারও বলছি, আজকের বিষয়টি হয়েছে কেবলমাত্র সুশাসনের অভাবে দেশের দুর্নীতির ধরা যাচ্ছে না। সম্মানিত সুধী, আজকে এই প্রতিযোগিতায় মাননীয় স্পিকার হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সাবেদ আলী, জেলা প্রশাসক পঞ্চগড়, যিনি নীতি ও আদর্শের এক গুরুত্বপূর্ণ জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর প্রধান মালিক সদস্য ভাষা ও বিতর্ককলা নজরুল পাঠাগার, এবং যাদেরকে নিয়ে আজকে আয়োজন অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলগুলির আমি তাদেরকে নাম ঘোষণা করছি। নওশন রেজা দিদি, সংসদ সদস্য 7 আনিকা তামাচ্ছু, সংসদ সদস্য 9 সুবর্ণ আক্তার তানি, সংসদ সদস্য 11 সাকিবা জামান রহল্লা, সংসদ সদস্য 13 মেহেদি হাসান, এবং বিরোধী দলের নাইমা তাসমিম অর্থী, বিরোধী দলীয় উপনেতা আফিয়া আসিন, সংসদ সদস্য 6 আমানত হাসান, সংসদ সদস্য 8 রামিসা তাসলিমা, সংসদ সদস্য 10 নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড় আয়োজিত পার্লামেন্ট ডিবেট 2025 এই মহান ছায়া সংসদে উপস্থিত আমাদের সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের বিরোধী দলের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের এই ছায়া সংসদের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই মহান সংসদের যে প্রস্তাবনা, কেবলমাত্র সুশাসনের অভাবে দেশে দুর্নীতির লাগাম দেওয়া যাচ্ছে না, এই প্রস্তাবনার পক্ষে সরকারি দলের প্রত্যেক সদস্য 5 মিনিট করে কথা বলবেন। একইভাবে বিরোধী দলের প্রত্যেক সদস্য 5 মিনিট করে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। উভয় দলের বক্তব্য উপস্থাপন শেষে প্রত্যেক দলের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা পরস্পরের যুক্তি খণ্ডনের জন্য 3 মিনিট করে সময় পাবেন। আমরা আজকে এই মহাসংসদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতেই আজকে যে প্রস্তাবনা, কেবলমাত্র সুশাসনভাবে দেশে দুর্নীতি লাগাম দেওয়া যাচ্ছে না, প্রস্তাবনার পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আজকে এই মহান ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ফাতেমাতুন জান্নাত নূর বক্তব্য উপস্থাপন করার জন্য আমি সবিনয় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সোর্স দানের জন্য। মাননীয় স্পিকার, যখন দেশের আনাচে কানাচে দুর্নীতি আর দুর্নীতি, এমনকি দেশের সুশাসনের অভাব গভীরভাবে পরিলক্ষিত হচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আজকের এই সংসদে প্রস্তাব করছি কেবলমাত্র সুশাসনের অভাবেই দেশে দুর্নীতির লাগাম ধরা যাচ্ছে না। মাননীয় স্পিকার, কেবলমাত্র বলতে বোঝাচ্ছে দুর্নীতির লাগাম ধরতে না পারার সবচেয়ে প্রধান, মুখ্য এবং একমাত্র কারণ হলো সুশাসনের অভাব। মাননীয় স্পিকার, আমরা যদি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হই, তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সকল বিষয় আমাদের দেশে প্রণয়ন করতে হবে, আমরা সেগুলো বিষয় প্রণয়ন করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণমূলক বিষয়গুলো নিশ্চিত করা হয়। দেশের আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনা করাও সুশাসনের অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, আমরা যখন আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হব, তখনই আমাদের দেশের মানুষদের মধ্যে মূল্যবোধ, নীতিতে দুর্নীতি লাঘব করা সম্ভব হয়ে উঠবে। মাননীয় স্পিকার, আমরা অভাব বলতে বুঝি কোনো প্রয়োজনীয় বিষয়ের ঘাটতি, এবং এখানে এই ব্যবহার করে আমরা জোর দিয়ে বোঝাচ্ছি যে কেবলমাত্র সুশাসনের কারণে হাসিলের জন্য ক্ষমতা ও পদের অপব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা লাগাম ধরা বলতে বোঝাচ্ছি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা বা প্রতিহত করাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে যে কারণে আমাদের বিষয়টিকে উত্থাপন
স্থাপন করেছি সেগুলো হলো: এক, সুশাসনের অভাবে আইনের শাসন কার্যকর হয় না, যার ফলে দুর্নীতিবাজরা শাস্তির ভয় অনুভব করে না এবং আমাদের দেশে দুর্নীতি বৃদ্ধি পায়। দুই, স্বচ্ছ নীতি, নিয়ম এবং জবাবদিহিতার অভাবের কারণে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অন্যায়ভাবে নিয়ম নীতি ভঙ্গ করে সুযোগ গ্রহণ করছে। তিন, তদারকি এবং মনিটরিং এর অভাবের কারণে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে। চার, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ায় আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গড়ে তুলতে পারছি না এবং আমাদের দেশে দুর্নীতি সৃষ্টি হচ্ছে। পাঁচ, দুর্নীতি মামলার সাজা প্রাপ্তির হার 47%। তথ্যসূত্র newshbd.net। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের বিচার বিভাগ সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম সম্পাদন করতে ব্যর্থ হয়েছে এবং এই কারণে এই দেশে দুর্নীতি ছড়াচ্ছে। যখন একজন মানুষ জানবেন যে আমার দেশে দুর্নীতি হচ্ছে কিন্তু সেভাবে দুর্নীতির জন্য মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে না, তখন তার মধ্যে সেই ভয়টি কাজ করবে না যে আমি যদি দুর্নীতি করি আমাকে শাস্তি দেওয়া হবে, বরং তিনি হবে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যখন দেশে সুশাসন আনতে পারবো কেবলমাত্র তখনই আমাদের দেশে দুর্নীতি নাবদ করা সক্ষম হবো আমরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের প্রধানমন্ত্রী যে প্রস্তাবনাটি উত্থাপন করলেন সেটি হলো কেবলমাত্র সুশাসনের অভাবেই দেশে দুর্নীতির লাগাম ধরা যাচ্ছে না। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এখানে কেবলমাত্র শব্দটির উল্লেখ রয়েছে এবং ই প্রত্যয় রয়েছে, আর এখানেই ঠিক আমাদের বিরোধিতার জায়গাটি। মাননীয় স্পিকার, দুর্নীতি একটি বহুমাত্রিক সমস্যা। এর পেছনে শুধুমাত্র একটি কারণ কখনোই হতে পারে না। দুর্নীতির পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেগুলোর মধ্যে কোনো একটি কারণ হলো সুশাসনের অভাব। তাই আজকে আমরা দুর্নীতির লাগাম না ধরার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে যাব। সেগুলোর মধ্যে রয়েছে: এক, উপযুক্ত শিক্ষার অভাব; দুই, নৈতিক ও মানসিক অবক্ষয়; তিন, দারিদ্রতা ও দেশপ্রেমের অভাব; চার, জনগণের অসচেতনতা; এবং পাঁচ, ব্যক্তিগত লোভ ও স্বজনপ্রীতি। মাননীয় স্পিকার, প্রথমেই আসি শিক্ষার ক্ষেত্রে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, জাতিসংঘ প্রদত্ত সুশাসনের যে 6টি উপাদান রয়েছে তার মধ্যে কোথাও বলা হয়নি শিক্ষার কথা, কোথাও বলা হয়নি নৈতিকতার কথা। দুর্নীতি মুক্ত করা সম্ভব। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন ডেনমার্কের কথা, কিন্তু মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য বলছে ডেনমার্কে পারিবারিক, কিন্তু তারা সুশাসনের কথা বলেননি। মাননীয় স্পিকার, বর্তমানে বিশ্বের দুর্নীতিমুক্ত শীর্ষ 5 দেশ। এখন মাননীয় স্পিকার, সুশাসন একটি দেশের মধ্যে আবদ্ধ। যখন আমার অপরাধী আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আইন থাকে, সেক্ষেত্রে তো সুশাসন ভূমিকা রাখতে পারছে না, সেক্ষেত্রে সুশাসন ভূমিকা রাখতে পারবে না। এখন এই যে ইন্টেলেকচুয়াল কারাপশন, তাহলে তিনি কিন্তু এখন অনেকটা কথা বলছেন। মাননীয় স্পিকার, নির্বাহী শাসন বিভাগ 2021 সালে ডিজিটাল প্রকল্পে প্রশাসনিক কর্মকর্তাদের জড়িত দুর্নীতির কারণে যে রাজনৈতিক কারণে এটি থেমে গেছিল, এটি সঠিক বাস্তবায়ন করা হয়নি। এখানে প্রমাণিত হচ্ছে আমাদের দেশে যে নির্বাহী বিভাগ অর্থাৎ শাসন বিভাগ, এখানে সুশাসনের অভাব রয়েছে, অর্থাৎ এখানে জবাবদিহিতার অভাব রয়েছে। এরপরে আসা যাক আইন বিভাগ। 2021 সালে ডিজিটাল হাসপাতাল প্রকল্পে এবং 2020 সালে সরকারি উন্নয়ন প্রকল্প এডিপি 20% অর্থ অপচয় হয়েছে, যার সুস্পষ্ট তদন্ত এবং শাস্তি। 2,36,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। এছাড়া একাই 1 লক্ষ টাকা ঋণ নিয়ে 6টি ব্যাংকে বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, এখানে যদি জবাবদিহিতা নিশ্চিত থাকতো, এখানে যদি স্বচ্ছতা নিশ্চিত থাকতো, তাহলে এই অর্থগুলো আছে আমার দেশে থাকতো। বর্তমানে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, বর্তমানে বিভিন্ন ধরনের প্রকল্পগুলোতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার কারণে এটি সম্ভব হয়েছে। পূর্বে যে নীতি নৈতিকতা, মূল্যবোধ এবং এগুলো থাকার পরেও কিন্তু জবাবদিহিতা না থাকার কারণে এটি সম্ভব হয়নি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। সংসদ নেতা বলে গেলেন যে বর্তমানে আমাদের দেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। আমরা বারবার বলছি কেবলমাত্র সুশাসনের অভাবে দেশে দুর্নীতির লাগাম ধরা যাচ্ছে না। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা বারবার বলছি জবাবদিহিতা এবং কর্মরত ব্যক্তি আছেন তাকে সঠিকভাবে আমার সংসদ বিরোধী দলীয় সংসদ সদস্য বললেন যে ঘুষ নেওয়ার কথা, কিন্তু আমরা যখন সুশাসন প্রতিষ্ঠা করবো এখানে জবাব
জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাহলে তিনি সেখানে ঘুষ নেবেন কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একজনের যতই স্বচ্ছতা নিশ্চিত করা হোক, কিন্তু তার ভিতরটা যদি স্বচ্ছ না হয়, তার মধ্যে যদি নৈতিকতা না থাকে, সে দুর্নীতি দ্বারা কখনোই এটি নিঃশেষ করা যায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এছাড়াও আমি যদি বলি, বর্তমানে সরকারি কর্মক্ষেত্র বলতে নিম্ন পর্যায়ের পিয়নরাও ঘুষ নিচ্ছে। এটির অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা। মাননীয় স্পিকার, তারা আজকে দরিদ্র বলেই তারা এই দারিদ্রতা থেকে উঠে আসতে যাচ্ছেন, এবং দারিদ্রতা থেকে উঠে আসতে তার অনৈতিক বিষয়টি বেশি বেছে নিচ্ছেন। কারণ মাননীয় স্পিকার, এই অনৈতিক জিনিসটি তাদেরকে অতি দ্রুত দারিদ্রতা থেকে উঠে আসতে সাহায্য করে। মাননীয় স্পিকার, আমরা যদি আজ দুর্নীতিগ্রস্ত উচ্চ পর্যায়ের দেশগুলোর দিকে দেখি, মাননীয় স্পিকার, আজ এই দুর্নীতিগ্রস্ত উচ্চ পর্যায়ের দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোমালিয়া, এবং এই সোমালিয়ায় দুর্নীতি করা হয় এই দারিদ্রতার কারণে। তারা তাদের পেট চলাতে এই দুর্নীতি করে। মাননীয় স্পিকার, যদি সেখানে দারিদ্র মুক্ত করা হয়, তবে সেখানকার দুর্নীতি অনেকটাই কমে আসবে। মাননীয় স্পিকার, এছাড়াও যদি আমরা ধর্ম শিক্ষার কথা বলি, মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের ধর্ম রয়ে গেছে শুধুমাত্র আইডি কার্ডে। আমাদের সামাজিক জীবনে আমরা আমাদের ধর্মটিকে বাস্তবায়িত করতে পারছি না। মাননীয় স্পিকার, এর ফলে অনেক অংশেই দুর্নীতি হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতির আঁকড়াটি বাড়তে ছিল, এবং এই 2022, 23, 24-এ যদি আমরা গণ অভ্যুত্থান করি, এর মাধ্যমে আমরা এই দুর্নীতিকে আবারও কমিয়ে আনতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, এটির একটি অন্যতম কারণ হচ্ছে মানুষের সচেতনতা। মাননীয় স্পিকার, এরপরে যদি আমি দেশপ্রেমের কথা বলি, মাননীয় স্পিকার, যখন কোনো মানুষ ফলে অনেক অংশেই দুর্নীতি হয়ে থাকে। মাননীয় স্পিকার, এছাড়াও যদি আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023-এর অনুযায়ী রাশিয়া দুর্নীতিতে 28 পয়েন্ট করে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ক্ষমতাশালী দেশ হিসাবে খুবই লজ্জাজনক। মাননীয় স্পিকার, আমরা কি বলতে পারি না রাশিয়া একটি সুশাসনের চালিত একটি দেশ? মাননীয় স্পিকার, এছাড়াও যেখানে সুশাসন প্রতিষ্ঠা করতেই দরকার হয় নৈতিকতা। মাননীয় স্পিকার, অবশেষে আমি বলতে চাই যে দুর্নীতি হচ্ছে এমন একটি মানসিক বৃদ্ধি যা জাতিকে গ্রাস করে ফেলেছে। শুধুমাত্র সুশাসন দ্বারা কখনোই দুর্নীতিকে দমন করা সম্ভব নয়। একে চিরতরে নির্মূল করতে হলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার, যেমন শিক্ষার আলো, নৈতিকতার জাগরণ, জনসচেতনতার শক্তি। বেতনে যখন প্রকাশ পেল 1.9 বিলিয়ন ইউরো অদৃশ্য বলে ধরা পড়ে, তাই জাতীয় অর্থনীতি ও নিয়ন্ত্রণ সংস্থার কার্যকারিতা বরং থাক কোনো ধারণা বলবো মাননীয় স্পিকার। পরবর্তী বছরগুলোতে অডিটর ও নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে বড় তদন্ত মামলা চলে। এই ক্যালেন্ডারে দেখা যায় উচ্চ স্তরের আর্থিক নিয়ন্ত্রণ গভর্নরের 2020 থেকে 22-এর পরবর্তী বিচার করবেন। আরেকটা উদাহরণ, 2024 সালের শেষের দিকে রাষ্ট্রপতি ইউন সুক ইয়েলকে কেন্দ্র করে মার্শাল ল সংসদ ঘেরাও ও ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত ঘটনা সমূহ সহ দুর্নীতির ধারাবাহিকতা দেখা গেছে। এই ঘটনার ফলে সরকারের নেতা ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আর একবার বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সরকারি দলের সংসদ সদস্য বলে গেলেন কত বছর লাগবে জনগণকে সচেতন করতে। মাননীয় স্পিকার, এই দেশের 18 কোটি জন তাদের মাননীয় স্পিকার, সরকার দলের প্রধানমন্ত্রী, উপনেতা এবং মন্ত্রী কোন রূপরেখা দেখিয়ে যাননি কিভাবে তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং কিভাবে সেই সুশাসনের মাধ্যমে তারা দুর্নীতির লাগাম টেনে ধরবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সরকার দলের মন্ত্রী বলে গেলেন যে মাননীয় স্পিকার, বর্তমান বিজ্ঞানের যুগে আমরা পিপল সেন্ট্রিক অ্যাপ্রোচকে সবচেয়ে বেশি সমর্থন করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, একটি দেশ যে পরিচালনা করবে তিনি যদি নীতিগতভাবে ভালো হন, স্বচ্ছ হন, তিনি যদি সকল কিছু সম্পর্কে জানেন, তার মধ্যে যদি সুশিক্ষা থাকে, তবেই সেই দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। হ্যাঁ, তাদের সাথে সহমত পোষণ করছি। সিঙ্গাপুর আগে দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু মাননীয় স্পিকার, সিঙ্গাপুর বর্তমানে কেন দুর্নীতিমুক্ত দেশ তার একটা ভিন্ন উদাহরণ দেখিয়ে গেছেন। মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছি বলেই আজকে আমরা এই ধরনের দুর্নীতিমুক্ত দেশ হতে পেরেছি। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, পরিশেষে আমি আবারও এটাই বলতে চাই যে কেবলমাত্র সুশাসনের মাধ্যমে কখনো দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব নয়। এর জন্য মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সরকারি দলের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে তার যুক্তি খণ্ডনের জন্য সময় দিচ্ছি। সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা বলে গেলেন আমরা সুশাসন প্রতিষ্ঠার কোনো রূপরেখা দেখিয়ে যেতে পারিনি। মাননীয় স্পিকার, আমার বিরোধী দল কিন্তু সচেতনতা প্রতিষ্ঠার কোনো রূপরেখা দেখিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতারা এবং বিরোধী দল বারবার বলছেন সুশিক্ষা, নৈতিকতা, মূল্য
মূল্যবোধের অবক্ষয়ের কথা। মাননীয় স্পিকার, আমি আমার সংজ্ঞায়নের সময় বলেছিলাম আমরা যখন সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হব ঠিক তখনই আমরা আমাদের দেশে নৈতিকতা, মূল্যবোধ, সুশিক্ষা প্রতিষ্ঠা করতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের দেশে নৈতিকতা, সুশিক্ষা, মূল্যবোধ যেমন রয়েছে তেমনি আবার এগুলোর অবক্ষয় রয়েছে। আমরা কেন সুশিক্ষা কিংবা মূল্যবোধের পরে অবক্ষয় শব্দটি ব্যবহার করি? কারণ মাননীয় স্পিকার, এই যে তাদের নৈতিকতা, তাদের মূল্যবোধ এগুলো ক্ষণস্থায়ী, এবং এই ক্ষণস্থায়ী মূল্যবোধ এবং নৈতিকতাকে কিংবা সচেতনতাকে আমরা স্থায়ী রূপ দান করার জন্যই আইন আনবো, আমরা সুশাসন আনবো। আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার বিরোধী দলের বলা নৈতিকতাগুলো, তাদের মূল্যবোধগুলো বিকশিত হবে। মাননীয় স্পিকার, একটি বড় গাছের ছায়া তলে যেমন ছোট ছোট গাছগুলো রোদে পুড়ে যায় না কিংবা বৃষ্টিতে ভিজে যায় না, ঠিক তেমনি আমাদের সুশাসনের ছায়া তলে আমার বিরোধী দলের নৈতিকতা কিংবা মূল্যবোধগুলো বিকশিত হতে পারে। মানুষ সুশাসনের ছায়া তলে অন্যায় কিংবা লোভের দিকে ধাবিত হবে না, কারণ তারা জানে তাদেরকে তো জবাবদিহি করতে হবে। আমাকে যখন জবাবদিহি করতে হবে তখন আমি কোনোভাবেই অন্যায় কিংবা লোভের দিকে যেতে পারবো না, কারণ সেগুলো বলে আমার শাস্তি হবে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দল বারবার বলে গেলেন সিঙ্গাপুরের কথা। আমরা নাকি দেখিয়ে যেতে পারিনি যে কিভাবে সিঙ্গাপুর কম দুর্নীতিগ্রস্ত দেশে গিয়েছে, পৌঁছেছে সুশাসনের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি শুরুতেই বলেছিলাম 113টি দেশের মধ্যে সুশাসন সূচকে একদম শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থান অধিকার করেছে সিঙ্গাপুর। তথ্যসূত্র সিঙ্গাপুরে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলাম বলেই কিন্তু সিঙ্গাপুরে দুর্নীতি কম হয়েছে। মাননীয় স্পিকার, আমার বিরোধীদের বলে গেলেন স্বৈরাচার নাকি আমাদের অতীত। মাননীয় স্পিকার, আমরা কিন্তু অতীত থেকেই শিক্ষা গ্রহণ করবো। আমরা অতীতে দেখেছি যে আমরা অতীতে জবাবদিহিতা কিংবা স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে পারিনি, সে কারণেই আমাদের দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এবং সে কারণে আমরা আজকে প্রস্তাব করছি যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো। মানুষ থেকে আমরা অতীত থেকে এটি শিখেছি। আমার বিরোধী দলীয় উপনেতা বলে গিয়েছিলেন যে আমরা কি কালকে সুশাসন প্রতিষ্ঠা করবো। মানুষ স্পিকার, আমাদের যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় সেজন্য তো আজকের আমাদের এই সংসদ, আজকের আমাদের এই সংসদের উত্থাপিত বিষয় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। এই বিষয়টি যেন আমাদের গ্রহণযোগ্যতা হয় সে কারণেই তো আমরা এই বিষয়টি এনেছি, অর্থাৎ আমরা যখন গ্রহণযোগ্যতা করবে এই বিষয়টি তখনই তো আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। মাননীয় স্পিকার, তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় শেষ। 30 সেকেন্ড। মাননীয় স্পিকার, তারা বলেন সুশিক্ষার কথা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কথা। মাননীয় স্পিকার, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো, জবাবদিহিতা কিংবা স্বচ্ছতার মতো বিষয়গুলো আনতে পারবো, তখনই কিন্তু আমরা সুশিক্ষা পাবো, আমরা তখনই সচেতন হয়ে উঠতে পারবো। সুতরাং মাননীয় স্পিকার, আমরা বলতে পারি যে আমাদের দেশে তখনই দুর্নীতি লাগাম করা সম্ভব হবে যখন আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের বিরোধী নেতা এবং তার দলের সকল সদস্যকে। আজকে যে বিষয়টি অত্যন্ত কন্টেম্পোরারি এবং আমাদের দেশের জন্য খুবই উপযোগী বিষয়। সমাজ যেটা আমরা ভাগ করি, আমরা যে একদিকে রাখি দুর্নীতি আর একদিকে সুশাসন, তাহলে একটা আরেকটার সাথে পরিপূরক। দুর্নীতি যত বাড়বে সুশাসন তত কমবে, ঠিক না? একটা সার্কেল বৃত্ত, সমান দিকে ভাগে ভাগ করলাম, একদিকে দুর্নীতি আর একদিকে সুশাসন। দুর্নীতি যত বাড়বে সুশাসনের দিকে সুশাসন কম থাকবে, আবার সুশাসন যত বাড়বে দুর্নীতি কমবে। দুইটা খুবই পরিপূরক। রেফারেন্স দেওয়া হয়েছে যে সুশাসন বলতে আমরা কি বুঝি। সুশাসনে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গুলো বলা হয়েছে এখানে। যে বলা হয়েছে রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, যতটুকু সুযোগ পাওয়া দরকার, যেভাবে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সুবিধাগুলো তুলে ধরলে সবাই সমভাবে সুবিধা পাবেন, সেই বিষয়গুলো এনশিওর করা, জবাবদিহি নিশ্চিত করা, স্বচ্ছতা থাকা এবং একটা এফিসিয়েন্ট, ইফেক্টিভ এবং ধর্মীয় বিশ্বাসী করে, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, তারপর তাদের দেশে দুর্নীতি নাই বললে চলে। কারণটা কি আসলে? কারণ তাদের ছোটবেলা থেকে পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে তারা এমনভাবে তাদের প্রজন্মকে তারা তৈরি করে যে তারা বড় হয়ে তারা যে
অন্যায় করবে, দুর্নীতি করবে, মানুষকে ঠকাবে, কাজে ফাঁকি দিবে, অফিসে কথা কোনটা অন্যায়, কোনটা নেই, কোনটা অন্যায়, কোনটা খারাপ, এটি করা পাপ, করা ঠিক হবে না। আমি বেঁচে আছি, বেঁচে থাকবো ডিগনিটি নিয়ে, মর্যাদা নিয়ে, সবাই আমাকে ভালো বলবে, সবাই আমাকে মর্যাদা চোখে দেবে, সম্মানের চোখে দেবে, এইটুকু বিশ্বাস নিয়েই তারা বড় হয়। এবং বড় হয় কখন তারা এই খারাপ কাজগুলো করার চিন্তা করে। বাট আমাদের এই জায়গাটাতে আসলে মারাত্মক সমস্যা আছে। আমরা দেখা যায় আমাদের দেশের মানুষ কর্ম করে, আমি কোনো রিলিজিয়নের কথা বলছি না, আমরা যে যে ধর্মে বিশ্বাস করি, আমরা সেই ধর্ম প্র্যাকটিস করি, সেই ধর্মে বিশ্বাস করি, আবার আমরা অনৈতিক কাজও করি। আমরা নামাজে পড়ি, মিথ্যা কথা বলি, আমরা পূজা করি, আবার অন্যের সম্পদ লুণ্ঠন করি, হিংসা করি। তো এইগুলো একসাথে চলতে পারে না। শুধু ধর্মকে দিয়ে হবে না, আবার ধর্মের মধ্যে যা আছে সেটাকে আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারি, মানুষের মধ্যে, শিশুদের মধ্যে, তাদের মনে অন্তরে যদি এগুলোকে বর্ধমান করতে না পারি, যে খারাপ, সমাজের দৃষ্টিতে খারাপ, রাষ্ট্রের দৃষ্টিতে খারাপ, শুধু পরকালে ভয় দেখিয়ে এত অনেক সময় করা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষক সমাজে অনেক বিশাল বড় বড় একটি রোল আছে, ভূমিকা আছে। আমরা আশা করবো যে আমাদের রাষ্ট্রের যে সম্পদ আছে, যে রিসোর্স আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে এই সম্পদ দিয়ে আগামীতে আমরা যদি একটু ভালো প্রজন্ম তৈরি করতে পারি, ন্যায় নীতিবান, নৈতিকতা সম্পন্ন একটি প্রজন্ম তৈরি করতে পারি, যারা অন্যায়ের কাছে মাথা মতো করবে না, যারা খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে। এবং আমার সেই ধরনের যে লিডারশিপ তৈরি করতে হবে। সবচেয়ে বড় সমস্যা আমি যেটা ফিল করি, যে আজকে এখানে সরকারি দল এবং বিরোধী দল তারা শ্যাডো পার্লামেন্ট, আবার তারাই যদি ঢেউ দিয়ে দেন, দিয়ে বলে যে ছেলেটি আমার দলীয়, তাকে নিতে হবে, তাহলে তো আর কিছু থাকে না। আসলে আমার ছেলেমেয়ের প্রচুর ব্যথা। আমরা যারা বিদেশে পড়াশোনা করতে গিয়েছি, সবসময় আমাদের দেশের ছেলেমেয়েরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমাকে একবার মেজ ইউনিভার্সিটির প্রফেসর জিজ্ঞাসা করতেছে যে আলহামদুলিল্লাহ, আমি আমাদের ব্যাচে, আমি 2011 সালে গিয়েছিলাম মেজ ইউনিভার্সিটি পড়াশোনা করতে টোকিওতে। তো আমার ব্যাচে আমি ফার্স্ট হয়েছিলাম। তো আমাকে আমার এক প্রফেসর জিজ্ঞাসা করতেছে যে তোমাদের দেশের ছেলেমেয়েরা সবাই সিভিল সার্ভেন্টে আমাদের মেজ ইউনিভার্সিটি পড়াশোনা করতে আসে। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেক বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সবসময় বাংলাদেশ থেকে হয়। এখানে 12টা 13টা দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। তোমাদের ছেলেমেয়েরা তো অনেক ব্রিলিয়ান্ট দেখাচ্ছে, তোমাদের দেশের উন্নতি হয় না কেন? এই প্রশ্ন করেছে আমার। আবার এক প্রফেসরের বাসায় গেলাম, সে আমাদের দাওয়াত দিয়ে গিয়েছিল, ওই কোর্সে যারা ছিলাম 8-10 জন স্টুডেন্ট, 4-5টা দেশে। একটা মাত্র 30 বর্গ ফুট একটা বাসা, রুম। তা বললাম, প্রফেসর তোমার রুমটা ছোট কেন, এইটুকু বাসা থাকো, তোমার আরো কোনো বাসা আছে? বলে যে একজন মানুষ থাকার জন্য কত বড় বাসা লাগে, তোমার বাসা এর থেকে বড়? আমি 4 টাইমস। তো বলে তোমরা গরিব দেশ থেকে আসতো, তোমাদের স্কলারশিপ যারা পড়াশোনা করতে নিয়ে আসছে, আমার থেকে 4 গুণ বড় বাসা থাকো, এত সম্পদ অপচয় করে ফেলো তোমরা। তো এইভাবে তারা সারপ্রাইজ হয়ে যায়। ভিয়েতনাম আমাদের 30 বছর তারা যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ করেছি 9 মাস। তারা আমার স্বাধীনতা লাভ করেছে 1971-এ, তারা স্বাধীনতা লাভ করেছে 1975 সালে, আমার 4 বছর পরে। 30 বছর আমেরিকার মতো শক্তির সাথে যুদ্ধ করা তো মুখের কথা। তারপর দেশটা ঘুরে দাঁড়িয়েছে কিভাবে? তাদের অনেক জায়গা আছে, জমি আছে। আমি 2বার ভিয়েতনামে গেছি, ও চাইলেও অনেক জায়গা নিয়ে বাড়ি করতে পারে, করতে দেওয়া হয় না তাদের। বলে যে আমার 50 বছরের যে নেক্সট জেনারেশন যারা আসবে তার কথা থাকবে, তারা কি খাবে? আগামীতে আমার বিশ্ব আসছে যে মানুষ আর খাদ্য অন্য দেশে এক্সপোর্ট করবে না, অন্য কিছু করবে কিন্তু খাদ্য করবে না। কারণ কি? যে বেঁচে থাকার জন্য আপনার অনেক কি বলে যে অস্ত্র আছে, যুদ্ধ করার মতো আপনার অনেক ইন্ডাস্ট্রি সবই আছে। খাবার না থাকে বাঁচবে মানুষ অবশ্যই বাঁচবে। আপনার কিছু নেই, যদি খাবার যদি থাকে, রিজার্ভ থাকে খাবার, তাহলে একদম দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে। তো আগামীতে এমন সময় আসতেছে যে সবকিছু এক্সপোর্ট হবে, ইম্পোর্ট হবে, মানুষ হয়তো খাবার সাপ্লাই করবে, খাবার তারা এক্সপোর্ট করতে চাইবে না। তো এই জন্য ভিয়েতনাম যেটা করেছে, তারা বলছে যে না, যে আমরা আগামী 50 বছর এমন সময় আসবে যে আমরা হয়তো আমাদের নিজেদের জনগোষ্ঠীর খাদ্য আমরা সরবরাহ করতে পারবো না। তো আমাদের এইভাবে যদি মানে এক্সপেন্সিভ রেটে যদি আমরা জমি জমা নষ্ট করে ফেলি, বাড়ি করে ফেলি, এই যে আপনার জমি থাকলে আপনি সামান্য এতটুকু জায়গার মধ্যে লম্বা করে 4 তলা বাড়ি করতেছে, কোনো রকম এখানে গিয়ে ঢুকে ঘুমানো আর কি। বলি যে এখানে আত্মীয় স্বজন বাসায় আসে কি দরকার, তারা হোটেলে আসে, রেস্টুরেন্টে ঢুকে পরে খাওয়া দাওয়া থেকে দিন, ঠিক আছে, বাসায় ঘুমানোর জন্য সারাদিন কাজ করবে। যে এই তাদের কনসেপ্ট গুলো, আইডিয়া গুলো তারা এই জন্যই থাকা ভিয়েতনাম খেয়াল করে ফেলে, সময় নষ্ট করে, তাই না? আজকে দেখলাম কোনো সদস্যের কথা বলতে কোনো গণগান গাইল না, তাকে তেল দিল না, তেল গুণগান গাইল না,
হয়তো ওনাদের মন খারাপ করেছেন যে সংসদ সদস্য তার দলের সংসদ সদস্য কেউ তার কোনো গান গায় না। মন খারাপ হয়েছে? মন খারাপ করে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনারা কি আমার প্রশংসা করার চেষ্টা করেছেন, আমি নিজের লজ্জা পেয়েছি যে আসলে আমি এখন হয়তো আসলে করা যাবে কোনো কাজ। আপনারা সবাই সাপোর্ট দিয়েছেন, সবাই সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, আমরা সবাই মিলে পঞ্চগড়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি গত 1 বছর। এটা আমার একক কোনো কৃতিত্ব না। যদি আপনারা বিরোধিতা করতেন, যদি আপনারা পরামর্শ দিতেন, যদি আপনার পাশে না থাকতেন, এই যে রুমটা হয়েছে সুন্দর রুম, আমি তো থট দিয়েছি, আমি হয়তো টাকা জোগাড় করে দিয়েছি, আমি হয়তো লজিস্টিক সাপোর্ট দিয়েছি, আমি হয়তো নতুন পাঠাগারে গঠনতন্ত্র সংশোধন করার ক্ষেত্রে হয়তো 2-3 রাত আমি জেগে এটা ঠিক করেছি, বাট বাকি কাজটা আপনারা করেছে, আপনারা দাঁড়ায় থেকেছেন। এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে যে কমিটি গঠন করে দিয়েছে আপনাদের, তারা আমি দেখেছি তারা কত 1 সপ্তাহ ধরে রাত দিন পরিশ্রম করছেন, তারা বারবার বসছেন, প্ল্যান করতেছেন, কেনাকাটা করছেন, এই যে চেয়ারগুলোতে বসে আছেন ওনারাই কিনেছে। এখন আমার কোনো কৃতিত্ব নেই, এখানে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করছি। আগামীতে যদি আমাদের পঞ্চগড়ের মানুষের ইউনিটি থাকে, পঞ্চগড়ের উন্নয়নের জন্য সবাই যদি আমরা ইউনাইটেড থাকি, তাহলে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ পঞ্চগড় অনেক উন্নতি হয়, উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে। সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের সরকারি দলের সকল সদস্যদেরকে, আমাদের বিরোধী দলের সকল সদস্যদেরকে এবং এই শেডো পার্লামেন্টে যারা দর্শক হিসেবে ছিলেন, অনেক ভদ্র দর্শক, কেউই সবাই খুব সুশৃঙ্খল বসেছিলেন, কোনো ধরনের হয়েছে নাই, কেউ বাদাম খেয়ে পরিবেশ নষ্ট করেন নাই, ঠিক আছে? আমাদের যারা বিজয় মন্ডল ছিলেন তার জন্য খুবই অভিজ্ঞ প্রাজ্ঞ, তারা নিশ্চয়ই তাদের কোয়ালিটির ভিত্তিতে, তাদের উপস্থাপনার ভিত্তিতে তাদের মূল্যায়ন করেছেন। এবং আজকের এই ডিবেটটি নিঃসন্দেহে যে একটা হিস্ট্রিক্যাল পার্ট হয়ে থাকবে আমাদের, এটা তারা যুগ যুগ ধরে তারা এই গর্ব করে বলবে এই ডিবেটের ক্লাবের আমার সূচনা করেছিলাম, তাই না? সেটা আমিও তোমাদের সাথে পাঠ হয়ে গেলাম, স্পিকার দায়িত্ব পালন করলাম। আজকে অন্তত আমাদের উসিলায় স্পিকারের চেয়ারে বসে দায়িত্ব পালন করলাম, স্বামী স্পিকার, আলহামদুলিল্লাহ। তো আমি এ পর্যায়ে আমি জানি না ওরা কিভাবে মূল্যায়ন করেছেন, দুই দলে যে সুন্দর করে উপস্থাপনা করেছে, যুক্তি পাল্টা যুক্তি, এবং আমি রেজাল্টও দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি। বা আমার ধারণা বিচারক মন্ডলী তারাও মানে বিপদে পড়েছিলেন, বলে সমস্যা পড়েছেন যে কাকে কম দেবো, কাকে বেশি দেবো, খুবই কাছাকাছি। এখানে জয় পরাজয় বড় বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবাই এনজয় করি, তাই না? আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের সরকারি দল এবং বিরোধী দল যারা দায়িত্ব পালন করছেন, আমার মন থেকে খুব জোরে একটা করতালি দিই তাদের জন্য। আমাদের বিচারক মন্ডলী তারা আরো সুন্দর করবে, তাদের জন্য একটা করতালি। এবং যারা আয়োজন করেছেন, যারা এখানে এই মুহূর্তে আমাদের চূড়ান্ত ফলাফল ব্যবস্থা লাগছে না, সবাই ভালো করেছো তোমরা। চূড়ান্ত ফলাফল একটা গ্রুপ বিরোধী দল কে ফার্স্ট হয়েছে, আচ্ছা এখানে যাচ্ছে না, আচ্ছা বিজয়ী দল কোন দল বিজয় হয়েছে? সেটা আমি ভয় পাচ্ছি, এত ভালো করেছে তারা দুজনে, আসলে আমার উভয় দলই বিজয় হচ্ছে, সামান্য মারছে, সামান্য একেবারে অল্পের জন্য, ঠিক আছে? আজকে বিজয় দল হচ্ছে সরকারি দল। আমি আবার বলছি চমৎকার হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমার পুরস্কার বিতরণ আমরা করব জয়।
কিসের